আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চতুর্থ অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো বাফার দ্রবণ। তো এই বাফার দ্রবণটা নিয়ে আজকে মোটামুটি একটু ভালোভাবে আমরা সবাই জানবো। তো সবাই একটু খেয়াল করো, এখানে আমি একটু সংজ্ঞাটা লিখে রেখেছি যে বাফার দ্রবণ কাকে বলে। তো এই সংজ্ঞাটা আমাদের পরীক্ষায় প্রায় আসে এবং সংজ্ঞাটা খুব কঠিনও না, খুব ইজি একটা সংজ্ঞা। যে যে দ্রবণের সামান্য পরিমাণ তীব্র অম্ল বা ক্ষার যোগ করলেও পিএইচ এর মান কি থাকে, অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না। আচ্ছা, এখানে একটা বিষয় একটু মাথায় রাখো, জাস্ট প্রথমে একটু কথাটা বলি। বাফার হচ্ছে যেমন আমরা যদি ফোনে কোনো কিছু করি, মানে নেটওয়ার্ক কানেকশন যদি আপ ডাউন করে, তাহলে কি বলি যে বাফারিং হচ্ছে, তাই না? তো বাফার মানে বাধা দেওয়া। কি দেওয়া বলছি? বাধা দেওয়া। বাধা দেওয়া কিসের বাধা দেয়? যে তোমার একটা দ্রবণ আছে, সেখানে একটা বাফার সিস্টেম হয়ে গেছে। তো এই বাফার সিস্টেমটা হচ্ছে এমন যে বাইরে থেকে কোনো কিছু যদি আসে, তাহলে যাতে ওইটা কি করতে না পারে, পরিবর্তন না হতে পারে। ঠিক আছে? যদি পরিবর্তন না হয়, তাহলে সেই দ্রবণটাকে আমরা কি বলছি? বাফার দ্রবণ। ক্লিয়ার তো? আচ্ছা, তো এখন এই বাফার দ্রবণটা কাকে বলে সংজ্ঞাটা জানার পরে আমাদের যেটা জানতে হবে যে বাফার দ্রবণটা মূলত কয় ধরনের। ঠিক আছে? সেটা আগে জানি, তারপরে আস্তে আস্তে সামনে আগাই। তো আমরা যদি দেখি, বাফার দ্রবণ দুই প্রকার। সাধারণত কয় প্রকার বলছি? দুই প্রকার। একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ। দুই নম্বরটা হলো ক্ষারীয় বাফার দ্রবণ। ঠিক আছে? এখন বাফার দ্রবণ তো বুঝলাম দুই প্রকার, বাট এটা আসলে প্রস্তুতটা কিভাবে করা হয় সেটা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা প্রস্তুতিটা যদি একটু দেখি, প্রস্তুতি। অম্লীয় বাফার দ্রবণ এটা আবার দুই ভাবে প্রস্তুত করা যায়। অম্লীয় বাফার দ্রবণ, ঠিক আছে? তো আমরা সাধারণত যেটা দেখি যে এখানে মৃদু অম্ল প্লাস তীব্র ক্ষার। যেমন মৃদু অম্ল বলতে কি বোঝাচ্ছে এখানে? CH3COOH বা জৈব অ্যাসিড। তীব্র ক্ষার বলতে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইখানে এই একটা শব্দটা তোমাদের মনে রাখতে হবে, সেই শব্দটা হচ্ছে যে তীব্র ক্ষার যেটা এখানে যোগ করা হবে সেটা লিমিটিং থাকতে হবে। কি থাকতে হবে বলছি? লিমিটিং। লিমিটিং শব্দটা হলো যে এখানে অ্যাসিড ক্ষার যখন বিক্রিয়া করে, তখন হচ্ছে এখানে যাতে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে যদি অম্লীয় বাফার হয়। ঠিক আছে? তো দুইটা বিষয় এখানে। একটা হচ্ছে তোমার যদি বাফার হতে হয় অম্লীয় বাফার, তাহলে সেই অ্যাসিডটা হতে হবে মৃদু, প্রথম শর্ত। হ্যাঁ, কারণ তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারে কোনো বাফার দ্রবণ হয় না। কেন হয় না সেটা হচ্ছে, যদি একটু পরে বলছি, আগে এটা প্রথম শেষ করে ফেলি। যে আমাদের মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার যদি থাকে, অর্থাৎ অম্লীয় বাফারে থাকবে মৃদু অম্ল, তার সাথে তীব্র ক্ষার থাকবে। আবার এখানে কিন্তু আমার মৃদু দুইটা যদি একই রকম হয়, তাহলে কিন্তু বাফার সিস্টেম হবে না। বাফার সিস্টেম হতে হলে কি বলছি? একটা মৃদু থাকবে, একটা তীব্র থাকবে। তো যে মৃদু থাকবে বাফারটা তারই হবে। যদি বাফার দ্রবণ যদি এখানে অ্যাসিড হচ্ছে মৃদু হয়, তাহলে এটা হবে মৃদু অম্লীয় বাফার, মানে এটা অম্লীয় বাফার হবে। এর সাথে তীব্র ক্ষার থাকবে, তবে শর্তটা হলো যে তীব্র যে থাকবে সেটা ক্ষার হোক, অথবা এরপরে যদি দেখি আমরা ক্ষারীয় বাফার দ্রবণ সেখানে অ্যাসিড হোক, সেটা সবসময় লিমিটিং থাকতে হবে, অর্থাৎ এটা শেষ হতে হবে আগে। ঠিক আছে? আমরা একটা উদাহরণ যদি দিই, মনে করো এখানে আমরা যদি বলি 50 মোল, সরি এখানে যদি তোমার 50 মোল কি থাকে, অ্যাসিড থাকে, তাহলে তোমাকে কি হতে হবে? এখানে ক্ষারটা অবশ্যই লেস দেন 50, হ্যাঁ, অর্থাৎ 40 হতে পারে, অথবা হচ্ছে 30, 20, যে কোনো মান হতে পারে, কিন্তু কখনো 50 বা 50 থেকে বেশি হতে পারবে না। এই হচ্ছে বিষয়। তো আশা করি এটা হচ্ছে বুঝছো যে আমাদের এখানে অ্যাসিড থাকবে, আর তীব্র ক্ষার যেটা মানে আমাদের কি হয়ে যাবে, প্রশমিত হয়ে লবণ উৎপন্ন করে ফেলে। এখন এইখানে যদি তোমার এখানে অ্যাসিডটা আছে, এখানে এই ক্ষারের পরিবর্তে যদি কোনো একটা আমরা মিশ্রণ দেখি, যেখানে হচ্ছে কি আছে, CH3COOH আছে, ও কি আছে, CH3COO Na। এই Na টা কি বলতো? এটা হচ্ছে সল্ট। এটা কোথা থেকে আসছে?
ওই যে ক্ষারটা এখানে প্রশমিত হয়ে গেল, যে অ্যাসিডের সাথে যখন ক্ষার বিক্রিয়া করছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম, CH3 সি ডাবল ও Na প্লাস হচ্ছে কি H2। তাহলে এই যে তোমার লবণটা উৎপন্ন হলো, এখানে ক্ষারটা শেষ হয়ে গেল, প্রশমিত হয়ে গেল, এখানে মানে অ্যাসিডটা কিছু পরিমাণ অবশিষ্ট আছে, যতটুকু ক্ষার এখানে প্রশমিত হয় ততটুকু লবণ উৎপন্ন হয়, অর্থাৎ এই যে দ্রবণটা তৈরি হলো এটাকে বলা হয় অম্লীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণটা কিভাবে তৈরি হয়েছে সবাই ক্লিয়ার তো? ওকে, যদি এটা বুঝে থাকো যে অম্লীয় বাফার দ্রবণটা কিভাবে তৈরি হলো, ঠিক একই পদ্ধতিতে হবে ক্ষারীয় বাফার দ্রবণ। হ্যাঁ, আচ্ছা, তো ক্ষারীয় বাফার দ্রবণটার ক্ষেত্রে একটু আসি। তো অম্লীয় বাফার দ্রবণ শেষ, এখন যদি ক্ষারীয় বাফারটা, এটা সবাই বুঝতে পারবা, এখানে আমাদের নিয়ম একই রকম, ক্ষারীয় বাফার দ্রবণ। তো ক্ষারীয় বাফার দ্রবণে কি থাকবে, এখানে মৃদু ক্ষার থাকবে, বলছিলাম বাফার কার হবে, যার বৈশিষ্ট্যটা মৃদু থাকবে, অর্থাৎ তোমাকে বলা হয় উইক বেজ, আর হচ্ছে এখানে তার সাথে কি থাকবে, তীব্র অম্ল। অবশ্যই এটা কি থাকবে, লিমিটিং, এটা লিমিটিং থাকবে। মৃদু ক্ষার হচ্ছে অ্যামোনিয়া জাতীয় যত ক্ষার আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের খুব পরিচিত। আর এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে, মনে করে দেওয়া আছে HCl, হ্যাঁ, অথবা HNO3 অথবা সালফিউরিক অ্যাসিড, যেটাই বলো, অর্থাৎ নাইট্রিক মানে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা কি সালফিউরিক অ্যাসিড, এই টাইপের যাই কিছু আছে না কেন, এগুলো হচ্ছে কি বলছে, আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে সেম ব্যাখ্যা। তার মানে এখানে অবশিষ্ট থাকবে কি কি, মনে করো এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে HCl, এখানে বিক্রিয়া করলে হবে কি অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কি পানি। তার মানে এখানে যেটা তীব্র থাকবে সেটা তো শেষ হয়ে যাবে, লিমিটিং। তাহলে অবশিষ্ট থাকবে কি ক্ষার, আর হচ্ছে কি এই লবণ। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। সবাই বুঝতে পারছো এটা? খুব সহজ করে বোঝালাম, মানে এর থেকে আর সহজভাবে আসলে বোঝানো যায় না। এখন তোমাদের আবার কিছু বিষয় এখানে আবার জানার থাকতে পারে, যে স্যার বুঝবো কিভাবে যে এটা মৃদু ক্ষার নাকি এটা তীব্র ক্ষার, নাকি এটা মৃদু অ্যাসিড নাকি তীব্র অ্যাসিড। হ্যাঁ, তো আসলে এগুলা কিছু তো মুখস্থ রাখতে হয়। তো আমাদের যেটা মনে রাখবা, এই যে দুইটা উদাহরণ তোমাদের দেওয়া হলো, তোমাদের এইচএসসি লেভেলে এই উদাহরণগুলো ঘুরে ফিরে আসে। বিশেষ করে জৈব অ্যাসিড গুলো, মানে জৈব অ্যাসিড মানে যেখানে কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, COOH থাকবে, অক্সালিক অ্যাসিড বলো, তারপরে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলছি, হ্যাঁ, বা ফর্মিক অ্যাসিড যেটাকে বলি হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এই টাইপের যত অ্যাসিড আছে জৈব অ্যাসিড সবগুলো মৃদু অ্যাসিড। ক্লিয়ার? আর কার্বনিক অ্যাসিডটাকে অনেক সময় মৃদু ধরা হয়, কার্বনিক অ্যাসিড, হ্যাঁ, H2CO3। আর হচ্ছে ক্ষার কোনটা বললাম, ক্ষারটা হচ্ছে এই যে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা এখানে হচ্ছে তোমাদের একবারে খুব প্রসিদ্ধ। এছাড়া অ্যামোনিয়া জাতীয় যত ক্ষার আছে সেগুলো হচ্ছে তোমার মৃদু ক্ষার। আর এই যে তোমার তো তীব্র ক্ষার হচ্ছে কি জানো, হাইড্রোক্সাইড যেগুলো আছে, সোডিয়াম ধাতু যে হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবই তীব্র ক্ষার। ক্লিয়ার? আর সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো দেখলেই তো বুঝবো এগুলো তীব্র অ্যাসিড। এগুলো জাস্ট নিজেকে একটু পড়ে নিতে হবে বা বুঝে মনে 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 রাখতে হবে, বুঝে বুঝে আর কি। এখন এখান থেকে আমাদের হচ্ছে দুইটা এমসিকিউ আসে, সেই এমসিকিউটা আগে শেষ করে আস্তে আস্তে পরের দিকে যায়। সেটা হলো, তোমাকে বলা হলো যে নিচের কোনটি বাফার দ্রবণ, নিচের কোনটি কোনটি বাফার দ্রবণ। সেটা হতে পারে অম্লীয়, হতে পারে ক্ষারীয়। হ্যাঁ, আমি জাস্ট যে কোনো একটা কিছু দিয়ে দেখালাম। তো বাফার দ্রবণ এখানে তোমাকে বলা হলো 0.50 ml, 0.1 মোলার CH3COOH, ও এখানে আছে হচ্ছে 40 ml, 0.2 মোলার মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, 2 নম্বরটা হলো, এখানে বলা হলো 30 ml, 0.1 মোলার HCl ও 20 ml, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আবার 3 নম্বরটা বলা হলো 40 ml, 0.5 মোলার মনে করো এখানে CH3COOH আছে, ও 60 ml, 0.2 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে,
আবার এখানে তোমাকে বলা হলো যে 30 ml 0.4 মোলার CH3 COOH ও 60 ml 0.1 মোলার, তারপর এখানে HCl, ঠিক আছে। ওকে, তারপর বলা হলো 40 ml 0.3 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও 20 ml 0.3 মোলার এখানে মনে করো HCl দেওয়া আছে। তারপরে এখানে বলা হলো 30 ml 0.3 মোলার CH3COOH ও এখানে আছে 20 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আর বাড়াচ্ছি না, এখানে আমরা মোটামুটি 6টা উদাহরণ দিয়ে ফেলছি। এখানে কোনটি বাফার দ্রবণ, আসলে এটা দেওয়ার উদ্দেশ্যটা হলো এই জিনিসটা তোমাদের একটু ধরতে অসুবিধা হয়, এটা যাতে আর ভুল না হয় কারো, এই জন্য হচ্ছে মূলত এটা তোমাদের করা আর কি, ঠিক আছে। এখন আমরা একটু বিষয়টা খেয়াল করি, খুব কঠিন না, হ্যাঁ, একটু মনোযোগ দাও। যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এইখানে তোমাদের আগে অ্যাসিড ক্ষারটা দেখতে হবে। তো এখানে মৃদু অ্যাসিড আছে, এখানে কি আছে, তীব্র ক্ষার। তাহলে আমাদের প্রথম শর্ত মানছে যে মৃদু অ্যাসিড থাকবে, তার সাথে কি থাকবে, তীব্র ক্ষার। এর পরের হিসাবটা হচ্ছে ভিন্ন। পরের হিসাবটা তোমরা যদি একটু দেখো, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হলো এই যে দুইটা মান, এটা হচ্ছে ভি মানে আয়তন, আর এটা হচ্ছে এস ঘনমাত্রা। তাহলে তুমি যদি এই যে ভি আর এস গুণ করো, অর্থাৎ মনে করো ভি ওয়ান এস ওয়ান সময় যদি গুণ করো, তাহলে এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে মিলিমোল। কি পাবা, মিলিমোল। মিলিমোলটা হচ্ছে বিষয়টা হলো যে এখানে এইখানে এন সমান হচ্ছে এস গুণ ভিএল। এই ভিএলটা হচ্ছে আয়তনটা হবে লিটার এককে, কিসে হবে, লিটার এককে। তাও এখানে তোমার তো আছে মিলিলিটার এককে, এই জন্য জাস্ট গুণ করলে তুমি যেটা পাবে সেটা মিলিমোল। এখন মিলিমোল হোক আর মোল হোক, আমরা দুইটা গুণ করলে একটা সংখ্যা পাবো। তো এখানে কম্পেয়ার করতে হবে যে দুইটা গুণ করার পরে যে সংখ্যা দুইটা হিসাব করতে হবে কোনটা বেশি আছে কোনটা কম আছে। যদি কোনো একটা বিষয় সমান থাকে, মনে করো আহ এখানেও 20 আছে এখানেও 20, এই টাইপের যদি কিছু থাকে, হ্যাঁ, এখানেও 40 আছে এখানেও 40 যদি কিছু থাকে, মানে কোনো আয়তন যদি মিল থাকে, ঘনমাত্রা নিয়ে ব্যাখ্যা দেওয়া যায়। যেমন এখানে 0.1 আছে 0.1, দুইটা কিন্তু সমান ঘনমাত্রা। তার মানে ঘনমাত্রা নিয়ে এখানে গুণ না করলেও চলে, তুমি এই 20 আর 30 দিয়ে কিন্তু ব্যাখ্যা দিতে পারো, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল করবো যে আয়তন এবং ঘনমাত্রা কোনো একটা যদি তোমার ফিক্সড থাকে, মানে দুইটাতে সমান থাকে, তাহলে তুমি আরেকটা দিয়ে সহজে এটা অপশন চেক করতে পারো। বাট যদি দুইটা ভিন্ন ভিন্ন থাকে, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে এই সূত্রটা, অর্থাৎ এই যে প্রথম আয়তন এবং ঘনমাত্রা দুইটা গুণ করলে যে মানটা পাবো, ওই মানটাকে মিলিমোল বলা হয়। মিলিমোল কেন, ওই যে 1000 দিয়ে ভাগ দিলে এটা আবার মোল সংখ্যায় চলে আসবে, ঠিক আছে। তো আমরা মোল সংখ্যাটা বের করবো না এমসিকিউর ক্ষেত্রে, আমরা জাস্ট হচ্ছে মিলিমোল নিয়ে হিসাব করবো। আমরা প্রথম যে কাজটা বলছি সেটা আগে খেয়াল করবো, তাহলে এখানে তো এটা মিলছে। এখন তুমি যদি মিলিমোল হিসাব করো, তাহলে এখানে এখানে যদি মিলিমোলটা হিসাব করো, আমি যদি তোমাদের একটু দেখাতে চাই, এই দুইটা গুণ করলে কত হয়, এই 50-এর সাথে যদি 0.1 তুমি গুণ করো তাহলে হবে 5, কত হবে 5। 40-এর সাথে যদি 0.2 গুণ করো তাহলে 4 2 8, এটা হবে 8। এখন আমাকে বলো যে 5 এবং 8 এর ভিতরে বড় কে, 8 না? তো 8 হচ্ছে কি এখানে তীব্র ক্ষার, বাট আমাদের শর্তই কি ছিল, শর্তই ছিল হচ্ছে যেটা কি থাকবে এখানে, তীব্র থাকবে, সেটা হচ্ছে কি লিমিটিং থাকবে, সেটা কি থাকবে, লিমিটিং থাকবে। সুতরাং আমাদের এখানে যেহেতু এটা বেশি আছে, এজন্য আমাদের এটা হবে না, বুঝতে পারছো। মানে প্রথম শর্তটা মানছিল, বাট দ্বিতীয় শর্ত মানে নাই, এটা বাদ। পরেরটা যদি দেখো তুমি, এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এখানে কি আছে, HCl, দুইটাই হচ্ছে তীব্র, তাহলে এটা আগেই বাদ, প্রথম শর্তই মানে নাই। এখানে আছে দেখো অ্যাসিটিক অ্যাসিড, আর এখানে কি আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুইটাই হচ্ছে মৃদু, তাহলে দুইটা মৃদু যেহেতু আছে, তাহলে এটাও বাদ, বুঝতে পারছো। এই অপশনটাও আমাদের পরে চেক করার কোনো প্রয়োজন নাই। এইভাবে কিন্তু তোমাদের কিছু ঝামেলা থাকে। এখানে এখানে আছে অ্যাসিড মৃদু, আর এখানে কি তীব্র। এখানে দেখো একটা ঝামেলা করছে, ঝামেলাটা হলো একটা মৃদু একটা তীব্র দিছে, বাট এটা অ্যাসিড হলে এটা অবশ্যই কি থাকতে হবে, ক্ষার। বাট দুইটা যেহেতু হচ্ছে তীব্র, মানে দুইটা অ্যাসিড আছে, এখানেও অ্যাসিড এটাও অ্যাসিড, দুইটা অ্যাসিড যেহেতু এটাও বাদ। তাহলে মোটামুটি দেখো 4টা ভুল অপশন পেয়ে গেলাম। এখন আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। এরপর একটা যদি খেয়াল করো, এখানে আছে কি মৃদু ক্ষার, এখানে আছে কি তীব্র অ্যাসিড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিন, ঠিক আছে।
যে আমাদের শর্ত মানছে যে মৃদু আছে আর কি আছে, তীব্র আছে, তার মানে এটা নিয়ে আমাদের এখন ভিওনেশন হিসাব করতে হবে। এখন আমরা যদি এইখানে 40 এই যে এখানে যদি একটু গুণ করি, তাহলে 3 × 12, মানে এখানে তোমার মানটা আসবে হচ্ছে 12 মিলিমোল। আর এখানে যদি হিসাব করো 3 × 2 কত, 6। ঠিক আছে তো? তো আবার এটা কিন্তু আরেকটা হিসাব ছিল, এখানে হচ্ছে তোমার এই যে 0.3, এখানে 0.3, তাহলে 40 আর 20 এর মধ্যে পার্থক্য হিসাব করলেও তো বুঝতে পারতে। তার মানে তীব্র যে আছে সেটা হচ্ছে লিমিটিং কম আছে, আর মৃদু যে আছে সেটা কি বেশি আছে, তার মানে এটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ। এখন বলা হয় যদি এটা কি বাফার দ্রবণ, তাহলে এটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ, কারণ মৃদুটা এখানে কি আছে, ক্ষার। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 30 ml 0.3 মোল। আচ্ছা, এখানেও আমাদের একটু অপশনটা দেখি, এখানে তীব্র ক্ষার আছে আর এটা কি মৃদু অ্যাসিড, তাহলে এটা হচ্ছে মৃদু, এটা কি তীব্র। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত মানছে বাফার দ্রবণের। এখন যদি এখানে একটু হিসাব করে দেখি, তাহলে 3 × 3 কত হবে, এখানে 9, আর এখানে হচ্ছে 2 × 2 কত, 4, তাহলে তীব্র যে সেটা হচ্ছে লিমিটিং শেষ, তার মানে এটাও একটা বাফার দ্রবণ। এটা কি বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ। তাহলে এই বাফার দ্রবণটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, বাফার দ্রবণ চিনতে কোনো সমস্যা আছে কিনা, এটা দিয়ে কিন্তু এমসিকিউ আসবে তোমাদের। হ্যাঁ, তো সবাই একটু এটা একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে বুঝো, যে প্রশ্নগুলো বিগত সালে আসছে এগুলো একটু সলভ করে নিও। ওকে, এখন আমাদের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল তো আছে, তার আগে এখান থেকে একটা বিষয় আছে, লবণের প্রকৃতি নিয়ে একটু কথা আছে। যেমন তোমাদের পরীক্ষায় প্রায় দেখছি একটা প্রশ্ন আসতেছে যে এই লবণটার ক্ষেত্রে পিএইচ কত হবে। হ্যাঁ, তো সেটা নিয়ে যদি একটু কথা বলি, ধরো এখানে লবণ হচ্ছে 3 প্রকার, বুঝতে পারছো? আমি একটু লবণের প্রকৃতি নিয়ে ছোট্ট করে একটু বলে আসি কিছু। লবণ হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে অম্লীয়। অম্লীয় মানে অম্লীয় লবণ হচ্ছে তোমার হচ্ছে কি, যেটা এখানে যেটা বুঝবা একটু একটু খেয়াল করো, মনে করো HCl প্লাস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা পেলে তুমি, সেটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস কি অ্যামোনিয়াম ক্লোরাইড NH4 প্লাস পানি। তাহলে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা পেলে, অ্যামোনিয়াম ক্লোরাইডটা, তাহলে এখানে এটা কি মৃদু না, এটা কি বলতো তীব্র। তাহলে এই লবণটা কি হচ্ছে, অম্লীয় লবণ হচ্ছে না? ভালো করে বুঝো, এটা কি অম্লীয়। অম্লীয় লবণ বলতে কি, এখানে যে দুইটা আয়ন আছে, একটা প্লাস একটা মাইনাস, ক্লোরিনটা আসছে কোথা থেকে, তীব্র অ্যাসিড থেকে। এই তীব্র অ্যাসিড থেকে যেহেতু আসছে, তাহলে এটার পিএইচটা হবে কেমন, পিএইচটা হবে <7। পিএইচটা কেমন হবে, 7-এর থেকে কম হবে, ভালো করে বুঝো। আচ্ছা, এবার যদি বলি ক্ষারীয় লবণ, ক্ষারীয় লবণ, ক্ষারীয় লবণটা ঠিক এর উল্টা। যেমন এখানে যদি বলি যে আছে হচ্ছে CH3COOH, তার সাথে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তুমি যদি আচ্ছা এখানে বহুমুখী চিহ্ন হবে, তাহলে এখানে হবে কি CH3COONA প্লাস হচ্ছে কি H2O। তো এখানে দেখো, এখানে হচ্ছে মাইনাস আর প্লাস দুইটা বিষয়। তাহলে এখানে প্লাস অংশটা সোডিয়াম, সোডিয়ামটা আসছে কোথা থেকে বলো তো, তীব্র থেকে না? আর এই অ্যাসিডেট আয়নটা আসছে কোথা থেকে, মৃদু থেকে। তাহলে এই লবণটা কেমন, তীব্র যে থাকবে, এখানে ক্ষারীয় হবে না। তীব্র প্রকৃতি যেটা, সেটাই হচ্ছে আমাদের এখানে প্রদর্শন করে। ক্ষারীয় মানে পিএইচটা কত হবে বলো, 7 থেকে বেশি হবে, সহজ কথা। আচ্ছা, এবার যদি বলি হচ্ছে প্রশম লবণ, প্রশম লবণ। প্রশম লবণটা হলো যে দুইটা যদি একই বৈশিষ্ট্য হয়, মনে করো HCl এর সাথে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটা হচ্ছে একদিকে যাবে, সম্পূর্ণ বিয়োজিত হয়। এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কি পানি। তাহলে এখানে প্লাস আর মাইনাস দুইটা অংশ, তাহলে প্লাসটা আসছে কোথা থেকে, এই তীব্র খাত থেকে, বুঝতে পারছো? আর মাইনাস অংশটা আসছে কোথা থেকে, তীব্র খাত থেকে। তাহলে দুইটা তো একই বৈশিষ্ট্য, তার মানে এই লবণটা হচ্ছে প্রশম। এই লবণটা কেমন, প্রশম, অর্থাৎ পিএইচ হবে 7। বুঝতে পারছো কিনা? তো এখন এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের সহজ করে ব্যাখ্যাটা দিই। তোমাদের যতগুলো বোর্ড পরীক্ষা প্রশ্ন দেখা হয়েছে এ পর্যন্ত, তো সেখানে যে লবণগুলো নিয়ে তোমাদের কথা বলছে, দেখবা যে সেখানে হয় ক্লোরাইড আয়ন আছে, না হয় সালফেট আছে, না হয় কি আছে, না হয় নাইট্রেট। এই তিনটা মানে আয়নে যদি কোনো লবণ থাকে, তাহলে সেটা মনে রাখবা যে যদি এর সাথে কোনো মৃদু ক্ষারের সাথে এটা বিক্রিয়া করে, তাহলে সেগুলো হচ্ছে হবে তোমার অম্লীয় লবণ, অর্থাৎ এটার পিএইচ হবে <7, মানে 7 থেকে কম। বুঝতে পারছো? তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রশ্নটা আসছে পিএইচ হচ্ছে কত, 7 থেকে বেশি কোনগুলা, তাহলে সেখানে দেখবা যে কার্বনেটের যদি কোনো লবণ থাকে, কিসের লবণ বলছি, কার্বনেটের লবণ। বুঝতে পারছো? অথবা এই যে অ্যাসিটেট, এটা যদি কোনো লবণ থাকে, তাহলে বুঝবা এটা হচ্ছে কি
ক্ষারীয় এবং এর পিএইচটা কত হবে 7 থেকে বেশি হবে। ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই? তো এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে যে এটা জলীয় দ্রবণ 7 থেকে বেশি পিএইচ এর মান ইত্যাদি ইত্যাদি এগুলো। তো আশা করি এই লবণ নিয়ে কোনো সমস্যা হবে না, তোমরা সবগুলো সলভ করতে পারবে। ওকে, তোমাদের যেটা প্রথমে একটু বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে শুধুমাত্র কেন মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের ক্ষেত্রে হচ্ছে বাফার দ্রবণটা হয়, তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার হয় না কেন? আসলে বাফার সিস্টেমটা হচ্ছে একটা সাম্যাবস্থা, মানে একটা উভমুখী বিক্রিয়া হবে। যেমন আমরা যদি CH3COOH টা একটু দেখি, CH3COOH এটা যদি তুমি ভেঙে দাও তাহলে হবে কি CH3COONA প্লাস সরি H প্লাস। এখানে দেখো একটা চিহ্ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি উভমুখী। কিন্তু তুমি যদি HCl টা ভাঙো, HCl টা ভাঙো তাহলে এটা কি হবে H প্লাস প্লাস কি Cl মাইনাস। এই অর্থটা আসলে কি এটা আমাকে বুঝতে হবে, আমাদেরকে আগে এটা বুঝতে হবে। তো যখন মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার থাকে এর অর্থটা হলো এই অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রাটা খুবই কম। সেটা কত? সেটা বলা হয় 1 থেকে 10%। এটা কত বলছি? 1 থেকে 10%। আর যেটা তীব্র থাকে সেটা একমুখী কেন? এটা সম্পূর্ণ বিয়োজিত হয়, সম্পূর্ণ আয়নিত হয়। এটা হচ্ছে বলা হয় যে 70 থেকে 100%। 70 থেকে কত? 100% বিয়োজিত হয়। এখন সমস্যাটা হলো বাফার মানে কি যে বাইরে থেকে কিছু আসলো, অ্যাসিড আসলো, তাহলে সেই অ্যাসিডটা যাতে মুক্ত না থাকতে পারে, অর্থাৎ H প্লাসটা যাতে এখানে কোনো না কোনো জায়গায় যুক্ত হতে পারে, অর্থাৎ পিএইচটা যাতে বৃদ্ধি না পেতে পারে, তার একটা বাফার সিস্টেম তৈরি করে। তো বাফার সিস্টেম হতে গেলে অবশ্যই সেখানে সাম্যাবস্থা থাকবে, উভমুখী চিহ্ন থাকবে। একমুখী হলে সেটা কখনো সে বাফার সিস্টেম ধরে রাখতে পারবে না। ঠিক আছে তো? তো এজন্য তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার কখনো তারা বাফার সিস্টেম তৈরি করতে পারে না। তাদের জন্য কি লাগবে? এখানে মৃদু অ্যাসিড অথবা মৃদু ক্ষার তোমাদের লাগবে। এটা হচ্ছে বুঝতে হবে আগে। আচ্ছা, বাফার ক্ষমতা নিয়ে তোমাদের একটু ব্যাখ্যা আছে। আমি যদি বাফার ক্ষমতাটা সহজ করে একটু বলি, মনে করো যে তুমি হচ্ছে ১ কাপ চা তৈরি করছো। যদি চাতে যদি হচ্ছে অল্প একটু মনে করো যে চাতে মোটামুটি তুমি যতটুকু চিনি খাও ততটুকু দেওয়া আছে। এখন কেউ যদি অল্প একটু চিনি দেয় তাহলে ওই চিনিটা আসলে দেওয়ার পরে ওর টেস্টটা যে খুব বেশি বাড়বে এমন কিছু না, মানে মিষ্টি যে খুব বেশি বাড়বে এমন কিছু না। তো আসলে যতটুকু পর্যন্ত অল্প একটু দিলে কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না, তোমার কাছে মনে হবে একই আছে। বাট যদি কেউ ৫ চামচ চিনি দেয় বা ১০ চামচ চিনি দেয় তাহলে কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে না অনেক বেশি? তার মানে বাফার ক্ষমতাটা হলো যে বাইরে থেকে যখন অ্যাসিড বা ক্ষার যোগ করা হয়, হ্যাঁ, তাহলে কতটুকু পর্যন্ত তীব্র অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মানটা হচ্ছে ব্যালেন্স থাকে, পিএইচ এর মানটা অপরিবর্তিত থাকে বা পরিবর্তন হয় না, এইটাকে বলা হয় বাফার ক্ষমতা। বুঝতে পারছো? তো যাই হোক, আরেকটা উদাহরণ যদি সহজ করে বলি, মনে করো আমার হচ্ছে এখানে যখন পড়ানো হয় তো স্টুডেন্টরা তো দুষ্ট থাকে। তো কতটুকু দুষ্টুমি করলে আসলে সহ্য সীমা অতিক্রম করে না, মানে এই যে ধৈর্য ধরা যায়, যে অল্প একটু দুষ্টুমি করছে ওটা কিছুই বলা হয় না, বাট যদি অতিরিক্ত হয়ে যায়, এক্সেস হয়ে যায়, তখন তো সেখানে বকা দিতে হয়, এরকম একটা বিষয়। তো যতটুকু পর্যন্ত ধৈর্যটা ধরা সম্ভব হয়, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে কি ধৈর্যের ক্ষমতা, তাই না? ওটাকে বাফার ক্ষমতা বলে। আশা করি এটা নিয়ে আর সমস্যা হবে না, বাফার ক্ষমতাটা একটু পড়ে নিও। এখানে বাফার দ্রবণ নিয়ে একটু ম্যাথে যাব, তার আগে আরো একটু কথা তোমাদের বলে নিতে হয় যে আমাদের মানে এই যে বাফার সিস্টেমটা বিভিন্ন জায়গায় কাজে লাগে, বিশেষ করে আমাদের রক্তের বাফার সিস্টেম আছে। আচ্ছা, রক্তের বাফার সিস্টেমটা বলি, সেটা হচ্ছে দেখবা যে আমাদের রক্তের যে বাফার সিস্টেম, রক্তের বাফার সিস্টেম, রক্তের বাফার সিস্টেমটা হলো যে তোমার ৩ ধরনের আছে। একটা কার্বনেট বাইকার্বনেট, হ্যাঁ, বাইকার্বনেট বাইকার্বনেট, আরেকটা হচ্ছে হিমোগ্লোবিন, আরেকটা হচ্ছে তোমার প্রোটিন বাফার। তো যাই হোক, আমাদের সব থেকে বেশি যে বাফারটা হয় ব্লাডে সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার, মানে এখানে মূলত H2CO3, এখান থেকে H প্লাস আর কি HCO3 মাইনাস। তো এই উদাহরণটা একটু তোমাদের মনে রাখতে হবে। বিশেষ করে দেখো আমরা যখন আমাদের মানে ব্লাডে কিন্তু এক ধরনের পিএইচ আছে, তাই না? এটা তোমাদের এই মানটাও রক্তের পিএইচটা হচ্ছে মনে রাখতে হবে। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আমাদের ঈষৎ ক্ষারীয়, ঈষৎ ক্ষারীয়। কখনো কখনো দেখবে 7.4 আছে, অর্থাৎ তুমি এভারেজ করলে 7.4ই থাকবে। অপশন এটা দেখলে এটা অ্যান্সার দিবে, খুব ভালো একটা এটা প্রশ্ন হয়। তো ঈষৎ ক্ষারীয় মানে এই যে ব্লাডটা যখন মাঝে মাঝে দেখো না ছোটবেলায় দাঁত তুললে কেমন, মানে ব্লাডটা অনেকটা মানে কি টাইপের, তোমার নোনা বলো বা নোনতা বলো যেটাই বলো সেই টাইপের, লবণের মতো। তো এখন আমাদের
কোনো কারণে যদি আমাদের রক্তের পিএইচ এর মান, মানে পিএইচ বলতে কি, রক্তে যদি তোমার অ্যাসিডের মানটা বেড়ে যায় বা পরিমাণটা বেড়ে যায়, যেমন যখন অনেক বেশি দৌড়ানো হয় তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমাদের দেহে বেড়ে যায়। তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কি কার্বনিক অ্যাসিড হয়। অথবা তুমি টক জাতীয় খাবার খাচ্ছ, তো সেক্ষেত্রে ব্লাডে কি হতে পারে, তোমার কিছু অ্যাসিডের পরিমাণ, মানে পিএইচ এর মান বেড়ে যাওয়ার কথা। তো আসলে এই যদি পিএইচটা তোমার বেড়ে যায়, ঠিক আছে, তার মানে কি ক্ষারীয় না, এটাকে অ্যালকালসিস বলে। পিএইচ এর মান যদি কমে যায় তো সেটাকে অ্যাসিডোসিস বলে। তো এই দুইটাই কিন্তু আমাদের জন্য খুবই ভয়ঙ্কর, ঠিক আছে। মানে মানুষ একটা সময় সেন্সলেস হয়ে কোমায় চলে যায়। তোমরা কোমার যে শব্দটা শুনছো সেটা কিন্তু এটার সাথে সম্পর্কিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করছে যে আমাদের ভিতরে একটা বাফার সিস্টেম দিয়ে দিচ্ছে, যে আমার বাইরে থেকে যদি কোনো কারণে অ্যাসিড বা ক্ষারের পরিমাণটা বেড়েও যায়, তাও যাতে বাফারের কোনো, মানে আমাদের শরীরে পিএইচ এর মানের জন্য কোনো তারতম্য তেমন না হয়, তার জন্য এই সিস্টেমটা। তো প্রথম সিস্টেমটা কার্বনেট বাইকার্বনেট। তো মনে করো যে অ্যাসিড এইচ প্লাস বেড়ে গেল, তাহলে এইচ প্লাস বেড়ে যাওয়া মানে এই যে কার্বনেট আছে না, এই CO3 মাইনাস, এটার সাথে এটা যুক্ত হয়, হয়ে দেখো এখানে আবার H2CO3 তৈরি করে, H2CO3। তার মানে কি হলো, এই যে H প্লাসটা আসলো সেটা কিন্তু আর মুক্ত হতে পারলো না, সেটা যুক্ত হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমাদের এই যে অ্যাসিডটাকে কি করছে, সে প্রশমিত করে ফেলছে। আবার যদি ক্ষারীয় বা ফল আসে, মনে করো OH আসছে, তাহলে OH আসলে এখানে দেখো এই যে কার্বনিক অ্যাসিড আছে না, সেটা আবার তার সাথে বিক্রিয়া করে করে এখানে সে কি করে, এটাকে প্রশমিত করে, অর্থাৎ আবার বাইকার্বনেট এবং পানি উৎপন্ন করে। এখান থেকে একটা এইচ মিলে, ওইচ মিলে কি হবে, পানি আর বাইকার্বনেট। বুঝতে পারছো? এইভাবে ক্ষার বা অ্যাসিড যেটা আমাদের দেহে আসুক না কেন, আমাদের কি হবে, বাফার সিস্টেমটা, অর্থাৎ আমাদের শরীরে পিএইচ এর মানে পরিবর্তন হয় না। এটা হচ্ছে বললাম, এটা একটু আসে পরীক্ষায়। আর তোমাদের আরো দুইটা বাফার বলছি আমি, একটা হচ্ছে হিমোগ্লোবিন, অর্থাৎ যখন আমরা এই যে দমটা বন্ধ করে থাকি মনে করো কিছু সময়, তখন একটা অস্বস্তি কাজ করে না, তার মানে হচ্ছে আমাদের দেহ হচ্ছে কি হয়, পিএইচ এর মান সাধারণত বেড়ে যায়। বুঝতে পারছো? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা এখানে আহ, আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। সুতরাং আমাদের হিমোগ্লোবিন তখন হাইড্রোজেন আয়ন শোষণ করে। কি আয়ন শোষণ করে বলছে? হাইড্রোজেন আয়ন। তো এইভাবে হচ্ছে আমাদের শরীরের ওই যে পিএইচ এর ভারসাম্যটা বজায় রাখে। আবার আরেকটা হচ্ছে প্রোটিন বাফার। প্রোটিন বাফারের ক্ষেত্রে সেম, সেটা হচ্ছে আমাদের এই যে স্পঞ্জের মতো, অর্থাৎ অ্যাসিড বাড়লে সেটাকে ধরে ধরে নেয়, ক্ষার বাড়লে সেটাকে ধরে আটকায় রাখে। তার মানে পিএইচ এর মান কি দেয় না, বাড়তে দেয় না। আশা করি এর বাইরে তথ্য তোমাদের খুব বেশি জানা লাগবে না, এতটুকু জানলেই হবে। এখন বাফার কৌশল নিয়ে তো আগে একটা ভিডিওতে আমি আলোচনা করছি। বাফার কৌশলটা যদি বলি ছোট করে, বাফার কৌশল তুমি সেদিনকে আমি বলছিলাম একটু অম্লীয় বাফার। আজকে যদি ক্ষারীয় বাফারটা একটু বলি, ক্ষারীয় বাফার মানে কি থাকবে বলছিলাম, এখানে মেইন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, তার সাথে কি বিক্রিয়া করে, HCl, তাই তো? তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে HCl টা থাকতেছে না, আমাদের প্রশমিত হয়ে যাবে এটা সম্পূর্ণ। তাহলে থাকবে অবশিষ্ট কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা যদি এখান থেকে বিয়োজিত হয়, তাহলে হবে কি, অ্যামোনিয়াম আয়ন প্লাস OH মাইনাস। আর যদি অ্যামোনিয়াম ক্লোরাইডটা বিয়োজিত হয়, এটা কিন্তু সম্পূর্ণ বিয়োজিত হবে, যেহেতু তীব্র অ্যাসিড থেকে ক্লোরাইডটা আসছে, এটা অম্লীয় লবণ, এটা হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হবে বিধায় একমুখী। এই জিনিসটা একটু সবাই খেয়াল রেখো, এটার জন্য ভুল না হয়। এখন বাইরে থেকে তুমি যদি অ্যাসিড যোগ করো, অ্যাসিড মানে কি হচ্ছে, H প্লাস, তাহলে H প্লাসটা কোথায় গিয়ে যুক্ত হবে, যেখানে OH আছে, পানি হয়ে যাবে। তাহলে এখানে যেটা হলো যে তুমি বাইরে থেকে H প্লাস দিছো, আমার দ্রবণে OH আছে, সে এখান থেকে কি উৎপন্ন করলো, পানি। এই পানিটা অবিয়োজিত অবস্থায় থাকবে বিধায় আমাদের দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। দ্রবণ থেকে OH টা চলে যাওয়ার কারণে এখানে পুনরায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার কি হবে, বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে আগে যতটুকু দ্রবণে দ্রবণে যতটুকু OH মাইনাস ছিল, আবার ততটুকু OH মাইনাস পুনরায় আমাদের দ্রবণে সে বিয়োজিত করবে বিধায় পিএইচ এর মানে আসলে তুলনামূলকভাবে এখানে আগে যা ছিল এখন তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আবার যদি তুমি খাজ যোগ করো, তাহলে খাজ যোগ করলে যেটা হবে, এখানে আমাদের যে অ্যামোনিয়াম আয়ন লবণ থেকে উৎপন্ন হয়েছিল তার সাথে এটা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এটা মুক্ত থাকবে না, এটা যুক্ত হয়ে সেটা কি তৈরি করবে, আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ এখানে ক্ষার যোগ করার পরেও আমাদের পিএইচ এর মানে কি হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই হচ্ছে বাফার ক্রিয়া কৌশল। মনে থাকবে তো? তো এটা সৃজনশীলের জন্য একটা আলাদা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখবা আর একটু পড়ে নিবা। জাস্ট কৌশলটা দেখানো হলো, আমাদের আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে লেকচারটা। তো আমরা এখন দুইটা ম্যাথ একটু দেখি আসলে এখান থেকে। ওকে, তো বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ জানি। আমি সমীকরণটা প্রতিপাদন করতেছি না, এটা প্রতিপাদন না করে এখানে পিএইচ সমান সমান পিকে প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড, ঠিক আছে?
এটা তিনটা সমীকরণ মানে তিনটা সূত্র দিয়ে করা যায়, মানে সেটা হচ্ছে পিকে প্লাস লগ, এখানে এন সল্টের পরিবর্তে কেউ যদি দেয় যে সল্টের ঘনমাত্রা, সল্টের ঘনমাত্রা বা অ্যাসিডের কি ঘনমাত্রা, ঠিক আছে, এটা অ্যাসিড অম্লীয় বাফারের ক্ষেত্রে বলছি। একটা এখানে দুই ভাবে সূত্রটা ইউজ করা যায়, তোমার যেটাই আসুক না কেন তুমি যদি আগে কি করো, মনে করো যে যদি ক্ষার আসে তাহলে এখানে পিওএইচ হবে, এখানে পিকেবি হবে, এখানে সল্ট বাই বেজ হবে, তারপরে পিএইচ হচ্ছে কি 14 থেকে একটা বিয়োগ দিলে কিন্তু বের হয়ে যায়, আবার তুমি একবারও বের করতে পারো। আমি যেটা এখানে দেখাচ্ছি এটা অম্লীয় বাফারের ক্ষেত্রে, এখানে পিকে প্লাস লগ, এখানে ভি সল্ট বাই ভি অ্যাসিড। আচ্ছা, এখন আমি হচ্ছে তোমাদের একটা লেকচারে আমি যেটা এখানে আলোচনা করছিলাম সেখানে বাফার দ্রবণ নিয়ে, তো আসলে সেখানে হচ্ছে আমরা এই যে এন সল্ট বা এন অ্যাসিড অর্থাৎ মোল সংখ্যা যে বের করার যে পদ্ধতি এটা দিয়ে কি করছিলাম সেখানে পিএইচটা নির্ণয় করছিলাম। বাট আজকে যেটা দেখাবো যে আমাদের এমসিকিউতে যখন আসে তখন তো সৃজনশীলের মতো এত ডিটেইলস লেখাটা আমাদের জন্য সম্ভব হবে না, তাহলে আমরা শর্ট করে কিভাবে করি, যেমন তোমাদের একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি আমি একটু লিখি, যে সেখানে হচ্ছে আমাদের যেটা দেওয়া ছিল অ্যাসিড একটা পাত্রে, আমি যদি একটু পাত্র করে বলি যে এখানে অ্যাসিড আছে CH3 COOH, এখানে আছে 0.175 মোলার, এটা হচ্ছে 50 ml, আরেকটাতে আছে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে 0.09 মোলার, এটাও আছে কি 50 ml। এখানে এগুলো আসলে তোমাকে বলা হয়েছে যে এখানে পিএইচ কত, তো আমরা এইসব হিসাব ক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো যদি কোনো একই রকম পরিমাণ থাকে, মানে আয়তন এক থাকতে পারে বা ঘনমাত্রা এক থাকতে পারে, তো আমাদের হিসাবের সুবিধার্থে সেটা বাদ দিয়ে দিব। কি করবো বলো, বাদ দিয়ে দিব, কারণ প্রত্যেকটা যদি মোল সংখ্যা বের করে করতে যাও এটা একটু সময় সাপেক্ষ। তো যারা এমসিকিউতে এটা সলভ করতে চাও তাদের জন্য এটা হচ্ছে কি আমরা সহজে কি করতে পারি, এটা বাদ দিতে পারি। আবার কখন বাদ দিব জানো, যখন এই যে এখানে ওএইচ আছে একটা, এইচ আছে একটা, এটা খেয়াল করতে হবে। যদি এটা আবার সালফিউরিক অ্যাসিড থাকে মনে করো বা সোডিয়াম কার্বনেট থাকে অর্থাৎ দ্বিক্ষারীয় অম্ল বা দ্বি অম্লীয় ক্ষার, তাহলে কিন্তু আবার ভিন্ন। তো আমাদের সাধারণত প্রশ্নগুলো এক অম্লীয় অ্যাসিড এক অম্লীয় ক্ষারের ক্ষেত্রে আসে বিধায় আমরা এমসিকিউতে খুব বেশি ঝামেলা করবে না, তোমরা খেয়াল করবে যে সাধারণত একই রকম থাকে ম্যাক্সিমাম। ওকে, এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে সাধারণত যদি অ্যাসিড আর ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে এখানে কি পাই আমরা, লবণ পাই CH3COONA প্লাস হচ্ছে পানি। তো এখন এখানে প্রাথমিক অবস্থায় যদি দেখো, প্রাথমিক অবস্থায় যদি একটু হিসাব করো, এখানে অ্যাসিড আছে কত 0.175 আর এটা আছে কত 0.09, এটা 0 এটা 0, সাম্য অবস্থায় কি এটা এখান থেকে বাদ হয়ে যাবে, তাহলে এখান থেকে যদি বিয়োগ দাও 0.175 মানে 0.09, তাহলে এখানে 0.085 হবে, ঠিক আছে। আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে যেটা প্রশমিত হবে ঠিক সেটা 0.09 এই। এখন এই জিনিসটা তো এখন তোমাদের দেখালাম বিদায় একটু বড় করে বললাম, বাট তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার এই সূত্রটা ইউজ করবে, এই ঘনমাত্রাটা ইউজ করবে, যেহেতু আয়তন সমান তাহলে এখানে কি কি ইউজ করতে হবে, ঘনমাত্রাটা। তার মানে আমি সরাসরি, আচ্ছা এখানে তোমাদের একটা ভ্যালু দিতে ভুলে গেছি, এখানে কে দেওয়া ছিল 1.8 ইন্টু 10⁻⁴, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি পিএইচ সমান সমান বসাই দিলাম, পিকে প্লাস লগ কি বসাবো এখানে, ঘনমাত্রা কিসে, সল্টে, সল্ট মানে এখানে আছে কি বলতো, আচ্ছা সল্ট সূত্রটা লিখি বাই কি এখানে অ্যাসিড। তো এখন পিকে মানে কত, মাইনাস লগ অফ কে, কে এর ভ্যালুটা বসাই দিলাম 1.8 ইন্টু 10⁻⁴ প্লাস লগ এখানে সল্টের ভ্যালু দেওয়া আছে, আচ্ছা সল্ট কোনটা, এই যে যেটা এখানে মানে তোমার যেটা তীব্র থাকবে সেটা সবসময় লবণ হবে, সহজ কথা, তীব্র পরিমাণটা সবসময় লবণের পরিমাণ হবে, তাহলে এখানে 0.09 আর বিয়োগফলটা হবে হচ্ছে যেটা মৃদু থাকবে 0.085। বাস এই মানটা তুমি যদি হিসাব করো এখানে তোমার যে মানটা আসবে সেটা হচ্ছে 3.7695 বাস অ্যান্সার শেষ, বুঝতে পারছো। এখন দেখো তোমাদের এই একই রকম প্রশ্ন যদি মনে করো, এখানে আমি সহজ করে যদি একটু বলি যে এখানে আছে হচ্ছে আমি এই প্রশ্নটা যদি এখান থেকে একটু মুছে দিই, তোমরা একটু সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে, এখানে 0.1 মোলার আছে, এখানেও 0.1 মোলার আছে, এটা আমরা জাস্ট ধরে নিলাম। এখানে আছে হচ্ছে 80 ml, এখানে আছে 50 ml, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা করে আমাকে অ্যান্সারটা জানাবে যে এখানে কি করতে হবে। তাহলে এখানে তোমাদের এই ঘনমাত্রাটা নিয়ে কোনো কাজ নাই, তোমাদের কাজ হচ্ছে এই 50 আর 80, অর্থাৎ এখানে বলছিলাম কি খেয়াল করো, এখানে তীব্র খাদ্য এই পরিমাণটাই হবে হচ্ছে এটা,
মানে তুমি যখন এক্সপার্ট হবে তখন এত কিছু তো করার দরকার নেই, তুমি এই পরিমাণটা লগ এইখানে বসাবা, এই 50, কারণ এটা হয়ে যাবে কি লবণ, এটা প্রশমিত হবে। আর এদের যে বিয়োগফল সেটা হচ্ছে নিচে হবে, সহজ কথা। যেটা এখানে তীব্র থাকবে সেটা উপরে হবে, আর যেটা হচ্ছে এখানে ডিস্টেন্স বা পার্থক্য থাকবে সেটা হচ্ছে নিচে দিবা। আর এইখানে তোমার পি কে এর ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটা মাইনাস লগ অফ কে বসাই দিলে এখানে অ্যান্সারটা চলে আসবে। তো আশা করি এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে তোমাদের আর সমস্যা হবে না। তো এই বাফার দ্রবণ নিয়ে মোটামুটি যে প্রশ্নগুলো হয়ে থাকে আশা করি আমরা অনেকটাই শেষ করতে পেরেছি। তো সবাই ভালো থেকো, আজকে ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।